বঙ্গ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকেই আবারও স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বেশ কিছু অনুপ্রেরণামূলক গল্প। মানুষ আজ ভুলে গেছে কারে কয় লজ্জা শরম, অনায়াসে তারই বয়স্ক পিতামাতাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রম। এই আধুনিক পৃথিবীতে মানুষের নিত্য প্রয়োজনে কত রকমারি দ্রব্য মিলছে, কিন্তু হলপ করে বলা যায় মুক্তমনা মানুষেরই বড় অভাব। তার ফলে যা হওয়া তাই হচ্ছে। দিনে দিনে বৃদ্ধাশ্রমের বাড়ন্ত হচ্ছে, আর সেটাই গিয়ে ভিড় জমাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় বৃদ্ধ বৃদ্ধার দল। তাদের সন্তানরা বোঝা ভেবে রেখে দিয়ে যাচ্ছে। ভালো মন্দে মিলে তারা যেথায় হয়তো নিজ গৃহ হতে ভালোই থাকবে, কিন্তু মন কি সে কথায় সায় দেয় সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের? সন্তানরা যদি কথাটা একটু ভেবে দেখে তাহলেই হবে সমাজের মঙ্গল। মূর্খ যখন বিত্তবান হয়। একদিন একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলল। হীরের টুকরোটি চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে গেল। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। জ্যোতিষী বললেন, হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করলেন। একজন শিকারীকে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হলো। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে প্রবেশ করে, তখন দেখতে পেল শত শত ইঁদুর একে অন্যর সাথে দল বেঁধে রয়েছে, আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপরে যেন সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে তার পেট চিরে হীরের টুকরো বের করে সেটা রাজার হাতে তুলে দিল। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে দিলেন। রাজা শিকারীকে জিজ্ঞাসা করলেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী জবাবে বলল, এটা খুব সহজ মহারাজ। মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্য থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা ও মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদাভাবে বসেছিল। এই গল্পটি থেকে আমরা এটা শিখলাম যে হঠাৎ অর্থগমে স্বজন বা বন্ধু বান্ধব ভুলে গেলে ধ্বংস খুব নিকটে চলে আসে। সিংহ ও ইঁদুর। একদিন এক সিংহ তার গুহায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় একটি ছোট্ট ইঁদুর ছুটোছুটি করতে করতে সিংহের নাকের এক ছিদ্রে ঢুকে পড়েছিল। সিংহের ঘুম ভেঙে যাওয়ার ফলে সে রেগে গিয়ে ইঁদুরটিকে থাবা দিয়ে মেরে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু ইঁদুরটি অত্যন্ত বিনয়ী সুরে সিংহের কাছে প্রার্থনা করেছিল তাকে না মেরে ফেলার। ইঁদুরটি এও বলেছিল যে সময় হলে সেও সিংহের উপকারে আসতে পারে। ইঁদুরের মতো এত ছোট জীব সিংহের মতো এত বিশাল জন্তুকে কিভাবে রক্ষা করবে, সে কথা ভেবে সিংহের হাসি পেল, আর দয়ালু হয়ে সিংহ ইঁদুরটিকে ছেড়ে দিল। এর কিছুদিন পরে সেই সিংহটি একদিন একটি দড়ির শক্ত ফাঁদে আটকে পড়ল। ফাঁদে পড়ে যাওয়া সিংহটি গর্জন শুনে ছোট্ট ইঁদুরটি ছুটে চলে এসে সিংহের দুরবস্থার সম্মুখীন হল। ছোট্ট ইঁদুরটি তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়িটি কাটতে শুরু করল এবং এভাবে অবশেষে সে সিংহকে ফাঁদ থেকে মুক্তি দিল। মুক্তি পেয়ে সিংহটি ইঁদুরটিকে অনেক ধন্যবাদ জানালো, আর সেই সঙ্গে বলল যে তোকে আমি অবজ্ঞা করেছিলাম একসময়, কিন্তু আজ বুঝলাম কাউকে ছোট করতে নেই। এই গল্পটি থেকে আমরা এটি শিখলাম যে সময়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বন্ধু প্রাণ বাঁচাতেও পারে। খরগোশ ও কচ্ছপ। খরগোশ কি জোরেই ছোটে, যেন বাতাসের আগে উড়ে চলে, আর কচ্ছপ চলে আস্তে আস্তে হেলে দুলে। কচ্ছপের ওই রকম হাঁটা দেখে এক খরগোশ একদিন হেসে লুটোপুটি,
কি হাঁটাই শিখেছে দাদা, এত টিটকারি কিসের? এসো না পাল্লা দিই। পাল্লা? হাসালে। বেশ, বলো কোথায়, কত দূরে যাওয়ার পাল্লা, কখন শুরু হবে? কচ্ছপ বললে, এখনই। ওই যে অনেক দূরে নদীর ধারে একটা বট গাছ দেখতে পাচ্ছ, এসো দেখি ওইখানে কে আগে যেতে পারে। বলার সঙ্গে সঙ্গে পাল্লা শুরু হয়ে গেল। খরগোশ একটু দৌড়ে পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পিছে পড়ে আছে। ভীষণ রোদ্দুর। পাশেই গাছের নিচে একটা ঝোপ দেখে ভাবলো এই ছায়া একটু ঘুমিয়ে নেওয়া যাক, পরে যখনই যাই ওর আগে পৌঁছতে পারব। এই ভেবে খরগোশ সেই গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। কচ্ছপ কিন্তু রোদ্দুর টোদ্দুর গ্রাহ্য করল না। সে ধীর গতিতে একটু না থেমে চলতে লাগল। বেলা পড়ে এলো, খরগোশের ঘুম ভাঙল। সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে না দেখতে পেয়ে ছুটল নদীর তীরে সেই বট গাছের দিকে। সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে দেখল কচ্ছপ তার আগেই সেখানে পৌঁছে গিয়েছে। এই গল্পটি থেকে আমরা এটি শিখলাম যে ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। শিয়াল ও আঙুর ফল। 3 দিন ধরে অনবরত বৃষ্টি হওয়ার কারণে একটি শিয়াল খাবারের খোঁজে কোথাও বেরোতে পারেনি। খিদের জ্বালায় থাকতে না পেরে শিয়ালটি বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরতে লাগল। হঠাৎ একটি ঝোপড়ের দিকে তার নজর পড়ল। সে দেখল ঝোপের পাশে একটি আঙুর গাছ এবং অনেক পাকা আঙুরের থোকা ঝুলছে সেখানে। খিদের জ্বালায় সেই আঙুর খেয়েই পেট ভরাবে বলে শিয়ালটি মনস্থির করল। কিন্তু গাছের এত উপরে থাকা আঙুরের থোকাগুলি সে কিভাবে নাগাল পাবে সেই নিয়ে ভাবতে শুরু করল। কিন্তু শিয়ালটি তার কোনো উপায়ই বার করতে পারল না। অবশেষে বিফল মনোরোধ হয়ে সে সেই স্থান পরিত্যাগ করল। ফেরার পথে সে বলতে লাগলো, আঙুর ফল টক, ওই আঙুর আমি খেতেও পারতাম না, আর খেলেও আমার পেট ভরত না। এই গল্পটি থেকে আমরা এটি শিখলাম যে নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা অনুচিত। 2 গালে মারো চড়, লেখাপড়ায় তবেই তো সন্তান হবে গুণধর। সন্তানকে ভালোবাসেন না এমন পিতামাতার সংখ্যা অতি নগণ্য। আবার এমন পিতামাতাও আছেন যারা অতিরিক্ত আদর দিয়ে সন্তানের লেখাপড়া ও ভবিষ্যৎ নষ্ট করে দেয়। যারা সন্তানকে ভবিষ্যতে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চায় তারা তার সন্তানকে লেখাপড়ার সাথে নিয়মানুবর্তিতা শিখতে বাধ্য করে, যাতে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। তবে একথা ঠিক, অতিরিক্ত শাসনে সন্তান বিগড়ে যেতে পারে। তাই চলতি একটা প্রবাদ বাক্য মনে রাখা অতি অবশ্য কর্তব্য। প্রবাদ বাক্যটি হল, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। সুখ সুখ করে বাড়ে মনের অসুখ, সুখ তো পয়সায় মেলে না, বোঝে না আছে যত আহা মুখ। সুখের ব্যাখ্যা করা মানুষের কাজ নয়, স্বয়ং ভগবানও ব্যাখ্যা দিতে গিয়ে শতবার ভাববে। সুখ তো বাহ্যিক বস্তু নয় যে যখন তখন অন্যকে দেখানো যায়। যেমন আপনার জামা, জুতো, কাপড় ইত্যাদি ক্রয় করার পর আপনজনদেরকে দেখিয়ে থাকি, কিন্তু সুখ এভাবে কাহাকেও দেখানো যায় না। সুখ হলো অন্তরে উপলব্ধির বস্তু, না যায় দেখানো আর না যায় তাকে ছোঁয়া, কেবলমাত্র শুধু অন্তরে অনুভব করা যায়। পৃথিবীতে সব ক্ষেত্রেই বিপরীত ব্যবস্থা আছে, যেমন দিনের সাথে রাত, ভালোর সাথে মন্দ ইত্যাদি। তেমনি সুখের সাথে অগাধ বন্ধুত্ব দুঃখের, কারণ দুঃখ আছে বলেই সুখের কথা মানুষ বলতে পারে বা অনুভব করতে পারে। তাই যারা কেবল নিজেকে সুখী বলে জাহির করে তারা আহাম্মক ছাড়া আর কিছুই নয়। এই একটা উদাহরণ দিয়ে রচনাটা শেষ করি। একজন রসগোল্লা খেতে ভালোবাসে। একদিন সে রসগোল্লার বদলে অন্য ছানার তৈরি মিষ্টি খেল। খেয়ে সে ভাবল, এও তো রসগোল্লার মতো। তাই মন যেটা পেয়ে
বা খেয়ে সন্তুষ্ট হয় সেটাই হলো সুখ। তাই মানুষের মানসিক ভাবনার উপর সুখী হওয়াটা নির্ভর করে সে যে অবস্থায় থাকে না